বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রসঙ্গ উঠে এসেছে। গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার সুরক্ষার জন্য বিদ্যমান ব্যবস্থায় অনেকেই আস্থা হারিয়ে ফেলেছে। এ পরিপ্রেক্ষিতে বিএনপি সম্প্রতি সংবিধান সংস্কার সহ একগুচ্ছ প্রস্তাবনা চূড়ান্ত করেছে। বিএনপির ৩১ দফা সংস্করণ প্রস্তাবনায় রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনা এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূলনীতি হিসাবে ঘোষণা করার সুপারিশ। এর মধ্যেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাটি এর আগেও বহুবার আলোচিত হলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। কিন্তু কেন? মূলত বিশ্বজুড়ে সংসদীয় ব্যবস্থায় দুই ধরনের কাঠামো দেখা যায়। এর একটি এককক্ষ বিশিষ্ট সংসদ ও অপরটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এককক্ষ বিশিষ্ট সংসদ সরাসরি জনগণের প্রতিনিধিত্বে গঠিত হয়, যেখানে সমস্ত আইন প্রণয় একটি কক্ষের মাধ্যমেই সম্পূর্ণ হয়। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আইন প্রণয় দুটি পৃথক কক্ষের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে উপর কক্ষ এবং নিম্ন কক্ষের নিজস্ব ভূমিকা থাকে। এই ধারণাটি সাধারণত বড় এবং বৈচিত্র্যময় দেশগুলোতে কার্যকর, যেমন যুক্তরাষ্ট্র, ভারত এবং যুক্তরাজ্যের সংসদীয় কাঠামো। এই কাঠামো ভারসাম্য রক্ষা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণে গভীর চিন্তাভাবনা নিশ্চিত করার জন্য প্রণীত। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশে কি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন রয়েছে? ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়কালে এককক্ষ বিশিষ্ট সংসদ গঠনে সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধান প্রণেতারা মনে করেছিলেন একটি কার্যকর এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এককক্ষ ব্যবস্থা বেশি উপযোগী। কিন্তু সময়ের পরিক্রমায় এই ধারণা মাঝে মাঝে আলোচনায় এসেছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করার সময় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটি প্রস্তাব তোলা হয়। ধারণা করা হয়েছিল একটি উপরিকক্ষ যোগ করলে প্রবীণ রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তবে এটি বাস্তবায়িত হয়নি। ১৯৮০ দশকে জেনারেল এরশাদের শাসনামলেও কিছু মহল থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব উঠেছিল, বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার জন্য এই ব্যবস্থা কার্যকর হতে পারে বলে দাবি করা হয়। কিন্তু রাজনৈতিক বাস্তবতা তা আলোর মুখ দেখেনি। এর আগে রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত জাসদের আধ্যাত্মিক নেতা প্রয়াত সিরাজুল আলম খান দাদাভাই প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা উপস্থাপন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এরশাদের সময় এই প্রস্তাব তুললেও রাজনৈতিক স্থিতিশীল এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়ন হয়নি। তবে এই নিয়ে গবেষণা প্রয়োজন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়। রাজনৈতিক ও সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, একটি উপর কক্ষ থাকলে রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করা সম্ভব। উপরন্তু একটি বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় এনে আইন প্রণয়নের প্রক্রিয়া আরও উন্নতি করতে পারে। তবে এই ধারণার বিপক্ষে যুক্তি রয়েছে। সমালোচকদের মতে একটি অতিরিক্ত কক্ষ পরিচালনা করতে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে। তাছাড়া বাংলাদেশের মতো তুলনামূলক ছোট দেশের জন্য এককক্ষ ব্যবস্থা যথেষ্ট, কেননা এখানে অনেক সিদ্ধান্ত দ্রুত নিতে হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সিদ্ধান্ত গ্রহণ কিছুটা বিলম্ব হয়। অর্থনীতিবিদরা বলছেন, আমাদের জাতীয় বাজেট ও প্রশাসনিক কাঠামোর এমন কোনো অতিরিক্ত ব্যয় বহন করার জন্য প্রস্তুত নয়। দ্বিকক্ষ সংসদের একটি বড় সুবিধা হল সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা। উপর কক্ষে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে আইন প্রণয়নে গুণগত মান নিশ্চিত করতে পারে। বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০ নির্বাচিত ও ৫০টি সংরক্ষিত নারী আসন সহ মোট ৩৫০ জন সংসদ সদস্য রয়েছে। পুষ্পিতা খাতুন, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।